দর্শক স্বাগত জানাচ্ছি অ্যাননটেক্স মতিঝিল থেকে অনুষ্ঠানে। ইফতেখার আলম আছে আপনাদের সাথে। সপ্তাহে 5 দিন রবি থেকে বৃহস্পতি এই সময়টাতে ব্যবসা বাণিজ্যের নানা দিক নিয়ে আপনাদের সাথে কথা বলি। দর্শক, আজকে আমাদের বিষয় হচ্ছে বিশ্ববাজারে বাংলাদেশের পণ্য। এ বিষয়ে কথা বলতে আমার স্টুডিওতে আজকে রয়েছেন প্রাণ গ্রুপের পরিচালক ইলিয়াস মৃধা। আমরা এখন কথা হচ্ছে তার সাথে। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আপনাকেও ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। বাংলাদেশের বাজার ব্যবস্থাপনার দিকে যদি দেখা, ছোট্ট পণ্য থেকে শুরু করে বেশ বড় ধরনের পণ্য সব বিষয়ে কিন্তু প্রাণের এগিয়ে আসা কিংবা তারা সবচেয়ে বড় জায়গাতে চলে গেছে। সার্বিক বাজারের দিকে যদি দেখা, শুধুমাত্র আমাদের দেশীয় মার্কেটে কেমন দেখতে পাচ্ছেন ক্রেতা সারা এবং যারা কিনছে তাদের কাছ থেকে? আমি যেটা বলবো যে আমাদের দেশের ইকোনমি তো ওই যে গ্রোয়িং ইকোনমি, এবং আমাদের কনজিউমার যারা তারাও কিন্তু ইয়াং পপুলেশন আমাদের বেশি, ফলে আমাদের দেশের বাজারের চাহিদা বলেন অথবা পটেনশিয়ালিটি বলেন ইটস ভেরি ভেরি হাই। কারণ আমাদের দেশের অর্থনৈতিক সমৃদ্ধি সবারই বাড়তেছে, প্রত্যেক ভোক্তার ক্রয় ক্ষমতা বাড়ছে, এতে করে কিন্তু নতুন নতুন প্রোডাক্টের উপর চাহিদাও বাড়ছে। তা আমরা যে কোম্পানি, আমরা প্রতিনিয়তই আমরা অ্যাগ্রো প্রসেসিং ইন্ডাস্ট্রিতে বাংলাদেশে পায়োনিয়ার, এবং আমরা এই দায়িত্ব থেকে কিন্তু আমরা প্রতিনিয়ত কনজিউমার হাতে নতুন নতুন প্রোডাক্ট তুলে দেওয়ার চেষ্টা করছি। তার ফলশ্রুতিতে ধরেন আমাদের অনেক প্রোডাক্ট শুধু বাংলাদেশে নয়, বাংলাদেশের চাহিদা মিটিয়ে কিন্তু বিদেশেও যাচ্ছে, যেখানে শুধু বাংলাদেশি কমিউনিটি নয়, আমাদের যারা সাবকন্টিনেন্টাল পিপল প্লাস আদার কান্ট্রি পিপল তারাও কিন্তু আমাদের প্রোডাক্টটাকে ভালোভাবে গ্রহণ করছে। বাংলাদেশের দিকে যদি তাকায়, পণ্যের বহুমুখীকরণ কিন্তু আপনারা বেশ নিয়ে এসেছেন অনেক বিষয়, মানে অনেক পণ্যের। যদি অ্যাগ্রোর দিকে চিন্তা করি সেদিকেও, কিংবা খাবার জাতীয় পণ্য, খাদ্য জাতীয় পণ্যের মধ্যে এই পণ্যের বহুমুখীকরণে সবচেয়ে বেশি নজর দেওয়া হচ্ছে কোন বিষয়টাকে? আমি যদি বলি পণ্যের বহুমুখীকরণে নজর দেওয়ার মূল যেটা দিক সেটাই হচ্ছে যে কিন্তু প্রতিনিয়তই কিন্তু কাস্টমার নতুন নতুন কিছু পেতে চায়। যখনই মানুষের ক্রয় ক্ষমতা বাড়ে তখন কিন্তু সে আগেকার মতো সেই কিন্তু চিরামুড়ির মধ্যে মানুষ থাকতে চাচ্ছে না। প্রতিনিয়ত সে কিন্তু নতুন ধরনের বিস্কিট, নতুন ধরনের কেক, নতুন ধরনের স্ন্যাক্স, নতুন ধরনের জুস, ড্রিঙ্কস তারা কিন্তু এরকম, যেহেতু বিদেশে এটা হচ্ছে এবং বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধির ফলে অনেক লোকজন বিদেশে যাচ্ছে, দেখছে, কারো আত্মীয় স্বজন থাকছে, এবং নিজেদেরও যেহেতু ক্রয় ক্ষমতা বাড়ছে এবং বাংলাদেশেও অনেক আমদানিকৃত পণ্য আসছে, প্রতিনিয়তই মানুষের মধ্যে নতুন প্রোডাক্টের চাহিদাটা অনেক বেশি। এই নতুন পণ্যের চাহিদা একটা তৈরি হয়, এই মার্কেটটাকে ধরে রাখার জন্য আমাদেরকে কিন্তু প্রতিনিয়ত চ্যালেঞ্জের মুখে থাকতে হয় যে আমি যদি আজকে নতুন প্রোডাক্ট বাজারে না দিতে পারি তাহলে কিন্তু পুরনো প্রোডাক্ট দিয়ে আমার মার্কেটে গ্রোথটা হবে না, তাহলে কিন্তু এটা হয়তো ইম্পোর্টেড প্রোডাক্ট দখল করে নেবে, অথবা আমার ভোক্তা কিন্তু মানে নতুন প্রোডাক্টটা পাবে না, সে কিন্তু ইম্পোর্টেড প্রোডাক্ট আর যেটা হোক সে নতুনের সন্ধানে অবশ্যই চেষ্টা করে যাবে। এই চ্যালেঞ্জটা নিয়েই প্রতিনিয়ত কিন্তু আমরা ভোক্তার চাহিদাটাই হলো মেইন অনুপ্রেরণা নতুন প্রোডাক্ট লঞ্চ করার পিছনে। আমরা দেখতে পাচ্ছি যে সুপার শপগুলোতে যদি নজর দিই, আমরা দেখতে পাই যে বিদেশি পণ্যে কিন্তু আধিক্যতা এখনও কিন্তু রয়ে গেছে, যদি শুধুমাত্র সুপার শপের দিকে তাকায়। আবার যদি সাধারণ মুদির দোকান বা পাড়ার মুদির দোকানেও কিন্তু যে দেশি পণ্যের পাশাপাশি কিন্তু বিদেশি পণ্যের যে 2-1টা বোতল বা পণ্য দেখা যায় না, সেটা কিন্তু অস্বীকার করার উপায় নেই। আপনার বিষয়টাকে কিভাবে দেখছেন? আমি যদি বলি যে আমাদের প্রথমত আমরা মেইন ফোকাস থেকে আমাদের কিন্তু ম্যাস পিপল, পৃথিবীর সব দেশেই সব জায়গায় একটা কমিউনিটি আছে যারা নিশ কমিউনিটি, যাদের অর্থনৈতিক সমৃদ্ধি অনেক ভালো, যারা সবসময় কিন্তু পৃথিবীর উন্নত দেশের বিদেশি প্রোডাক্টগুলো ট্রাই করতে পারে এবং তারা অ্যাফোর্ড করতে পারে। বাট আমি যদি আমার দেশের মেজর পপুলেশন দেখেন, আমাদের সবচেয়ে স্ট্রং মার্কেট হচ্ছে আমাদের রুরাল মার্কেট, এবং আমাদের জনগণের বেশিরভাগ লোক এখনও গ্রামেই বাস করে। তো গ্রামের যে ভোক্তা, গ্রামের যে ক্রেতা, তার চাহিদা, তার ক্রয় ক্ষমতাকে মাথায় রেখেই কিন্তু আমাদেরকে প্রোডাক্টটা ডেভেলপ করতে হয়, এবং তাই তার ক্রয় ক্ষমতার কথাটা চিন্তা করেই কিন্তু আমাদের প্রোডাক্টের ওইভাবে প্রাইসিংটা করতে হয়। তা আমরা যদি বলি যেটা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রেখে আমরা প্রোডাক্টের প্রাইসিং বা প্রোডাক্টের সাইজ এগুলো নির্ধারণ করে থাকি। আর বিদেশি প্রোডাক্ট দোকানে বা সাধারণ দোকানেও টুকটাক পাওয়া যায়। ইয়াস, সব এলাকায় কিন্তু ধনী গরিব সব রকমের লোকই থাকে, ফলে ক্রেতারাও কিন্তু বিক্রেতারাও কিন্তু সব ধরনের কাস্টমারকে এন্টারটেইন করার জন্যই তার দোকানে প্রোডাক্টটা রাখে। তারপরে আমরা বলবো যে বিদেশি প্রোডাক্টের আধিপত্য আমাদের সেক্টরে খুব বেশি বলে আমি মনে করি না। সেক্ষেত্রে অন্যান্য যারা আছে, যেসব আপনাদের প্রতিদ্বন্দ্বী বেশ প্রতিষ্ঠানগুলো আছে, তাদের সাথে মিলিয়ে বাংলাদেশের বাজার থেকে যদি আপনাদের নজরে দেখেন, তাহলে সার্বিক ব্যবস্থাপনাটা কেমন দেখতে পাচ্ছেন? আমি যদি আমার যারা প্রতিযোগী প্রতিষ্ঠান আছে যদি তাদের সাথে কম্পেয়ার করি, আমরা বলবো যে আমরা এজ এ প্রাণ আমরা কিন্তু ফার্স্ট মানে এফএমসিজি সেক্টরের কিন্তু অনেকগুলো সেক্টর নিয়ে আমরা কাজ করি। ফলে আমরা ধরেন জুস, বেভারেজ, স্ন্যাক্স, ডেইরি, কনফেকশনারি, কুলিনারি বিভিন্ন সেক্টরে যেহেতু কাজ করি, সেহেতু আমাদের সাথে একক কোনো কম্পিটিটর কোম্পানি কিন্তু নেই। এক একটা সেক্টর এক একজনের সাথে আমরা এক একভাবে কম্পিটিশন করে থাকি। বাট আমি যেটা বলবো, আমরা যেই সেক্টরগুলোতে অপারেট করে থাকি ম্যাক্সিমাম সেক্টরেই আমরা মার্কেট লিডার, বা 2-1টা ক্ষেত্রে হয়তো ধরেন আমাদের পজিশন সেকেন্ড থার্ডও আছে, যেখানে আমরা লেটে আমাদের এন্ট্রি হয়েছে। তারপরেও আমি যদি বলবো যে
মার্কেট ইজ গ্রোয়িং। আপনি যদি মার্কেটে ঠিকমতো সার্ভিস দেন, প্রোডাক্টের যদি অ্যাভেলেবিলিটি এনশিওর করেন এবং রাইট কোয়ালিটি প্রোডাক্ট যদি সাপ্লাই করেন, মার্কেট ক্যাপচার করে এবং বিদেশি প্রোডাক্ট থেকে আপনার প্রোডাক্টকে বিদেশি প্রোডাক্টগুলোকে টপকানো, এটা সময়ের ব্যাপার মাত্র। আমরা যদি তাকাই 18 কোটি মানুষের দেশ যদি বলে থাকি মুখের ভাষাতে, সেখানের মধ্যে কিন্তু এক একজনের এক একটি চাহিদা এক এক রকম ভাবে চলে। বাজারের দিকে যদি নজর দিয়ে থাকি, আমরা যদি বলি যে পণ্যের বাজার হিসেবে যদি দেখি বাংলাদেশকে, তাহলে সেটিকে কিভাবে দেখতে পাচ্ছেন? মানুষের মধ্যে কিন্তু মানুষ ভেদে তার ক্রয় ক্ষমতা বলেন, চাহিদা বলেন, পছন্দ বলেন, সেটা তো থাকবেই। তারপরও আমরা যেটা বলবো যে আমরাও যখন বাজারে প্রোডাক্ট দিই, আমরা কিন্তু প্রোডাক্টের মধ্যে বিভিন্ন ফ্লেভার ভেরিয়েন্স থাকে, এসকিউ ভেরিয়েন্স থাকে, টেস্ট ভেরিয়েন্স থাকে, বিভিন্ন ব্র্যান্ডও থাকে। আমাদের অনেকগুলো ব্র্যান্ডকে আমরা ওইভাবে করে থাকি। এতে করে কিন্তু ভোক্তা কেউ হয়তো স্ট্রবেরি ফ্লেভার পছন্দ করে, কেউ হয়তো ধরেন ম্যাঙ্গো ফ্লেভার পছন্দ করে। আমরা দু রকমের থেকে কিন্তু মাথায় রেখে বাজারে প্রোডাক্ট লঞ্চ করে থাকি। এতে যে যার পছন্দ মতো সুবিধা মতো প্রোডাক্টটা যেন মানে পিক করতে পারে, ওই অপশনটা রেখেই আমরা প্রোডাক্ট ডিজাইনও করি এবং প্রোডাক্ট ওইভাবে আমরা বাজারজাতকরণ করে থাকি। জনাব ইলিয়াস মৃধা, এই প্রজেক্টে ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর ফেরত এসে আপনার সাথে এই বিষয়ে কথা বলছি। দর্শক, অ্যানোনটেক্স মতিঝিল থেকে অনুষ্ঠান নিচ্ছি, ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পরে, সাথে থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি অ্যানোনটেক্স মতিঝিল থেকে অনুষ্ঠানে। বিশ্ববাজারে বাংলাদেশের পণ্য, এই বিষয়ে আমাদের সাথে কথা বলছেন প্রাণের পরিচালক ইলিয়াস মৃধা। আমরা দেশের ভেতরে কথা বলছিলাম, এবার একটু দেশের বাইরের নজর দিই। আমরা যদি উপমহাদেশের দিকে তাকাই, বাংলাদেশের আশপাশে যেসব জায়গাগুলো আছে, যেসব দেশগুলো আছে, সেখানে পণ্যের কেমন বাজার দেখতে পাচ্ছেন যে কোনো ধরনের? আমি যদি ধরি যে ধরেন আমাদের যদি পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোর কথা আমরা ভাবি, সে ইন্ডিয়া, নেপাল, তাহলে আমি বলবো যে ওখানে অ্যাজ এ মার্কেট ইজ ভেরি পটেনশিয়াল মার্কেট। হিউজ পপুলেশন, নাম্বার ওয়ান। নাম্বার টু, তাদের ইকোনমিক অবস্থাও আমাদের থেকে খারাপ নয়। তৃতীয়ত যেটা বলবো, তাদের ফুড হ্যাবিট আমাদের সাথে সম্পূর্ণ মিলে যায়। এটার জন্য আমি বলবো যে এটা একটা আমাদের জন্য মানে সুবর্ণ সুযোগ আর কি, অ্যাজ এ মার্কেট। বাট আমরা ওখানে মার্কেট করতে গেলে বিদেশে ওখানে এক একটা কান্ট্রিতে এক এক রকমের নিউ চ্যালেঞ্জ আমাদেরকে ফেস করতে হয়। তো ইন্ডিয়াতে যদি বলি যে ওখানে ধরেন আমাদের বাংলাদেশ থেকে আমরা এক্সপোর্ট করে থাকি প্রোডাক্ট, বাট এক্সপোর্ট করতে গেলে আমাদের অনেক সময় নন টেরিফ ব্যারিয়ারটা অনেক বেশি ছিল। যদিও এই সরকার অনেকগুলা উদ্যোগ নিয়ে অনেকগুলোকে সমাধান করেছে, তারপরেও অনেক সময় অনেক রকমের নিউ রিকোয়ারমেন্ট দিয়ে ওরা আমাদের কন্টিনিউয়াস সাপ্লাই অফ দ্য প্রোডাক্টটাকে কিন্তু বাধাগ্রস্ত করে। তারপর আমি যেটা বলবো, অ্যাজ এ মার্কেট ইজ ভেরি বিগ, ভেরি পটেনশিয়াল ফর আস। বাট এটা নিয়মটা হলো যে আমি কতটুকু ওখানে সাকসেসফুলি ডিস্ট্রিবিউট করতে পারবো। ভোক্তা কিন্তু আমার ব্র্যান্ডকে বলেন, আমার প্রোডাক্টকে বলেন, খুব সুন্দরভাবে অ্যাকসেপ্ট করেছে এবং আমাদের মার্কেট রেপিডলি গ্রো করছে। আমি যদি নেপালের এক্সাম্পল দিই, আমার মনে হয় আমরা এজ এ সিঙ্গেল ব্র্যান্ড হিসাবে নেপালে আমরা আমাদের পজিশন 1-2 মধ্যে চলে আসে। কিন্তু ওদের তো জনসংখ্যা অতটা বেশি না, তারপরও জনসংখ্যা অত বেশি না, দ্যাটস কারেক্ট। বাট আমি যদি বলবো যে ওদের ওখানে কোনো ইন্ডাস্ট্রিও নেই, ফলে ওই মার্কেটটা কিন্তু ধরেন আপনি যদি ঠিকমতো বাজারজাত করতে পারেন, সেই মার্কেটটা আপনার মার্কেট হতে পারে। আমাদের প্রোডাক্ট আমরা যেগুলি এক্সপোর্ট করছি, উই আর ডুইং ভেরি গুড এবং ওখানে পটেনশিয়াল ইট ইজ ভেরি হাই। এবং ওয়ান গুড থিং ইজ দ্যাট ওদের মানুষ কম থাকলেও নেপালের ম্যাক্সিমাম লোকই কিন্তু বাইরে থাকে। ওদের কিন্তু মানে রেমিটেন্স অনেক বেশি, ফলে ওদের ক্রয় ক্ষমতাও কিন্তু ভালো। আমরা যদি ভারতের দিকে তাকাই, ভারতের বেশ বড় রাজ্যগুলো বাদে যদি আমরা সেভেন সিস্টার্সের দিকে তাকাই, বাংলাদেশের আশপাশের রাজ্যগুলোর দিকে অবস্থাটা কেমন দেখতে পেয়েছেন? আমি যদি বলি সেভেন সিস্টার যদিও ইটস এ ব্যাড ফর ইন্ডিয়ানস বাট ইটস গুড ফর বাংলাদেশ। কারণ সেভেন সিস্টার থেকে আমাদের অ্যাপ্রোচটা যত ইজি, তাদের জন্য অ্যাপ্রোচটা তত ইজি না। ফলে কিন্তু আমরা সেভেন সিস্টারের লোকজনের সাথে আমাদের অনেক জায়গায়, যেমন আগরতলার সাথে আমাদের ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার নেই, ফুড হ্যাবিট সেম। ফলে ধরেন আগরতলা মার্কেট বলেন অথবা আসাম মার্কেট বলেন, ইটস ভেরি গুড মার্কেট। ওখানে ধরেন আপনি যদি প্রোডাক্টের অ্যাভেলেবিলিটি দিতে পারেন, তাহলে বাংলাদেশে আমরা যতগুলো প্রোডাক্ট বিক্রি করে থাকি এবং যেভাবে আমরা মার্কেটের পজিশন নাম্বার 1 পজিশন বলতে পারেন আমাদের সেক্টরে আমরা রাখতে সক্ষম, ওই সেভেন সিস্টারের পক্ষেও কিন্তু এটা করা আমাদের পক্ষে অসম্ভব কিছু নয়। আমাদের অনেকগুলো প্রোডাক্টই কিন্তু ধরেন ডুইং ভেরি গুড। আমাদের লিচি ড্রিঙ্কস, জুস, আমাদের ফ্রুটো জুস, আমাদের রাস্ক, আমাদের ধরেন ড্রাই কেক, আমাদের বিস্কিটস, আমাদের কনফেকশনারি প্রোডাক্টস, আমরা কিন্তু মোটামুটি সেভেন সিস্টার আমরা ডমিনেন্টস এবং আমাদের ইনশাল্লাহ প্রচুর এক্সপোর্ট হচ্ছে এবং ভবিষ্যতে আমরা আরও বেশ কিছু প্রোডাক্ট পাইপলাইনে আসছে যেগুলোকে আমরা ইন্ডিয়াতে আমরা এখন ভালোভাবে এক্সপোর্ট করতে পারবো বলে মনে করি। মিয়ানমারের দিকে কি আপনাদের নজর আছে কিনা? মিয়ানমারের দিকে আমাদের নজর আছে, আমরা ট্রাই করে যাচ্ছি। বাট মিয়ানমার মার্কেটের জন্য আমাদের
আমি যেটা বলবো ওই মার্কেটকে ধরার জন্য আমাদের কিছু পূর্ব প্রস্তুতির প্রয়োজন। যেরকম প্রত্যেকটা প্রোডাক্ট মিয়ানমারে যেতে গেলে ওদের এফডিএ অ্যাপ্রুভ করাইতে হয়। ওদের এই এফডিএ অ্যাপ্রুভ প্রসেসটা ইজ ভেরি লেন্দি। ওদের আই উড সে ব্যুরোক্রেটিক কারণই হোক, একটা প্রোডাক্ট ওটাকে অ্যাপ্রুভ করানোর জন্য 1 বছরেরও বেশি সময় লেগে যাচ্ছে। আচ্ছা, ফলে ওই জায়গায় পারসুয়েশন করে প্রোডাক্টটা যখন অ্যাপ্রুভড হয়ে একবার সেট হয়ে যাবে, আমার মনে হয় তারপরে মার্কেটটা আমাদের জন্য ভালো হবে। বাট উই আর মানে ওয়ার্কিং আর কি। ইউরোপ এবং আফ্রিকা দুইটা বাজারের দিকে যদি নজর দেওয়া হয়, আফ্রিকা মার্কেট আমি বলবো আমাদের জুসের জন্য আফ্রিকা মার্কেট আমাদের জন্য একটা মানে আশীর্বাদ। আমরা আফ্রিকাতে ড্রিঙ্কস এবং জুস প্রচুর পরিমাণে এক্সপোর্ট করে থাকি এবং তারা আমাদের এই ম্যাঙ্গো জুসকে প্রচুর পছন্দ করে থাকে। আমাদের ফ্রুটি জুস এবং আমাদের কার্বোনেটেড বেভারেজ আমরা আফ্রিকাতে মাঝে মধ্যে পাঠাই এবং ওইটাও কিন্তু ভালো করছে। আমার মনে হয় আফ্রিকা মার্কেটেও যদি নার্চার করা যায়, অনলি কস্ট ইজ দিস ফ্রেটটা একটু বেশি, ফলে ওই জায়গায় গিয়ে একটু ডিফিকাল্ট হয়। বাট তারপরও যেহেতু আফ্রিকা তো ইন্ডাস্ট্রি অত বেশি ডেভেলপড না, ওরা মোটামুটি পৃথিবীর অন্যান্য দেশ থেকে ইম্পোর্ট করে প্রোডাক্ট কনজিউম করে থাকে, সেহেতু ওইটা আমাদের জন্য একটা বড় সুযোগ। আমরা আফ্রিকা মার্কেটকে ধরার জন্য রিসেন্টলি আমরা প্যারিসের সিয়াল ফেয়ারে অ্যাটেন্ড করেছিলাম। ওখানে মোস্টলি আফ্রিকান বায়াররা আসে, ওখানে আমরা ভালো রেসপন্সে পেয়েছি এবং আমাদের এক্সপোর্ট আফ্রিকাতেও গ্রোথ হচ্ছে। এভরি ইয়ার উই আর গ্রোয়িং মোর দেন 50%। আর যদি ইউরোপের দিকে নজর দেই, ইউরোপের ক্ষেত্রে আমি যেটা বলবো যে ইউরোপে প্রথমত হলো দে আর মোর অ্যাডভান্স দেন আস। ওদের প্রোডাক্টের টেস্ট বলেন, লেভেল বলেন, ওটা আমাদের সাথে হুবহু যায় না। বাট কিছু কিছু প্রোডাক্টের ক্ষেত্রে ধরেন ম্যাঙ্গো জুস, তারা আমরা যখন এখন এক্সপোর্ট করছি এথনিক কমিউনিটি প্রোডাক্টে কনজিউম করতেছে, লাকিলি লোকাল কমিউনিটিও কিন্তু প্রোডাক্টটাকে ট্রাই করছে, ফলে আমাদের কিন্তু ওখানে সেল বাড়তেছে এবং আমরা পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু বিভিন্ন সুপার মার্কেটেও কিন্তু আমরা ঢুকতে শুরু করেছি আর কি। আচ্ছা, নতুন বাজারের যদি দিকে নজর দেই, এই বাজারগুলো মানে যেগুলি প্রতিনিয়ত হচ্ছে সেগুলি বাদে নতুন বাজারের দিকে আপনাদের নজরটা কিরকম? আমরা যদি বলি যে নতুন বাজার মানে আমরা এখন নতুন চ্যানেল, যেরকম আমরা প্রথমত যখন এক্সপোর্ট করতাম আমাদের প্রাইমারি টার্গেট ছিল কিন্তু এথনিক কমিউনিটি, আমরা কিন্তু এখন ফোকাস করছি লোকাল কমিউনিটির উপর। আপনি যদি মালয়েশিয়া যান, যারা আমাদের ইন্ডিয়ান মালয়েশিয়ান অথবা যারা বাংলাদেশ থেকে ওখানে জবের জন্য গেছে, তারা আমাদের এক সময়কার শুধু বক্তা ছিল। এখন কিন্তু মালয়েশিয়ার ম্যাক্সিমাম সুপার মার্কেটে আমাদের প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল। যত নাম করে সুপার মার্কেট, সে টেস্কো বলেন, জায়ান্ট বলেন, মাইজিন বলেন, সব জায়গায় আমাদের প্রোডাক্ট এবং আমাদের প্রোডাক্ট মালয়েশিয়ানরা কনজিউম করতেছে। আমাদের ম্যাঙ্গো জুস, যেটা তারা বলে জুস মাঙ্গা, ইটস নাম্বার 1 ব্র্যান্ড আমি বলবো জুসের ক্ষেত্রে মালয়েশিয়ানদের কাছে। তেমনইভাবে ধরেন আমরা সিমিলার কনসেপ্ট দিয়ে কিন্তু আমরা ধরেন এরাব, আপনি যদি সৌদি আরবে যান, তারা কিন্তু আমাদের লিচি ড্রিঙ্ক বলেন, আমাদের ড্রাই কেক বলেন, আমাদের টোস্ট বলেন, অ্যারাবরাই প্রচুর কনজিউম করতেছে। ফলে আমরা প্রত্যেকটা কান্ট্রিতে যখন একবার শুরুতে ছিল আমাদের বাংলাদেশি বা এথনিক কমিউনিটিকে টার্গেট করে, এখন কিন্তু ওখানে যখন লোকাল কমিউনিটিতে ঢুকতেছি তখন কিন্তু নতুন একটা চেইন আমাদের জন্য তৈরি হচ্ছে, নতুন বাজার কিন্তু আমরা খুঁজে পাচ্ছি। জিওগ্রাফিক্যালি নতুন বাজার নয়, বাট কনজিউমারের পয়েন্ট অফ ভিউ থেকে নতুন নতুন কিন্তু সেগমেন্ট আমরা প্রতিনিয়তই কিন্তু আমরা রিচ করা ট্রাই করে যাচ্ছি। স্মিথ, আর একটা বিরতি নিচ্ছে, আপনার কাছে ফিরছি একটু পরে। দর্শক, অ্যানোনটেক্স মতিঝিল থেকে অনুষ্ঠান নিচ্ছে আর একটা বিরতি, আমাদের সঙ্গে থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি অ্যানোনটেক্স মতিঝিল থেকে অনুষ্ঠানে। জনাব ইলিয়াস স্মিথ, অনেক বিষয় নিয়ে কথা বলছিলাম, দেশে এবং দেশের বাইরে পণ্যের বহুমুখীকরণ, বাজার। এবার যে জিনিসটি জানতে চাইবো, বিনিয়োগ এবং চাকরির যে বাজার ব্যবস্থাটা, অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে আমাদের দেশে আপনারা যারা এখানে আমাদের নতুন করে বিনিয়োগ করছেন বা বিনিয়োগের জায়গা খুঁজছেন, বিনিয়োগ পরিস্থিতির দিকে যদি নজর দিয়ে কেমন দেখতে পেয়েছেন? বিনিয়োগের ক্ষেত্রে যদি বলি যে এই অ্যাগ্রো প্রসেসিং সেক্টর যে থ্রাস্ট সেক্টর, গভর্নমেন্ট এই জায়গায় বা অনেক অ্যাটেনশন দিচ্ছে, গভর্নমেন্ট ইজ হেল্পিং আস টু লট টু এই সেক্টরে ইনভেস্টমেন্ট বাড়ানোর জন্য, আমরাও চেষ্টা করে যাচ্ছি। তারপরেও আমি বলবো রিসেন্টলি ধরেন আমাদের ওয়ান অফ দ্য ইউটিলিটি রিকোয়ারমেন্ট হচ্ছে কিন্তু আমাদের ন্যাচারাল গ্যাস। আমরা যদি আনইন্টারাপ্টেড পাওয়ার পাই এবং আমাদের বয়লার ওভেন চালানোর জন্য কিন্তু ন্যাচারাল গ্যাস যে ফুয়েল, এই জায়গাগুলোতে যদি আমরা গ্যাস রেগুলার পাই, তাহলে কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিগুলো কিন্তু আরও এক্সপ্যান্ড করাটা ইজি হবে। আমরা যদি ন্যাচারাল গ্যাস না পাই, আমরা যদি ইলেকট্রিক ওভেন দিয়ে যদি বেকারি লাইন, বিস্কিট লাইন এগুলো যদি আমরা চালাই, তাহলে কিন্তু এটা কস্ট ইফেক্টিভ হয় না, এটা এক্সপেন্সিভ হয়ে যায়। তখন আমি কিন্তু লোকাল মার্কেটও প্রোডাক্ট এক্সপেন্সিভ হবে, আমি ইন্টারন্যাশনাল মার্কেটও কিন্তু আমি কম্পিটিটিভ হয় না, তাহলে আমার এক্সপোর্টের গ্রোথ কমে যাবে। এই জায়গায় যদি আমি ন্যাচারাল গ্যাসগুলো কানেকশন পাই, তাহলে কিন্তু আমার আনইন্টারাপ্টেড পাওয়ার আমি তৈরি করতে পারবো। আমি কিন্তু আমার ওভেন, ইন্ডাস্ট্রি, বয়লার চালিয়ে কিন্তু আমার ইন্ডাস্ট্রি গ্রোথটা অনেক বাড়বে। এই যে আমরা যদি প্রোডাকশনটা বাড়ে, তাহলে নতুন নতুন কিন্তু কর্ম সৃষ্টি হবেই। নতুন কর্মসূচি আমাদের অলরেডি এমপ্লয়মেন্ট ইজ মোর দেন 85,000। আমি মনে করি এটা 2 লক্ষ নিয়ে তো কোনো সময়ের ব্যাপার মাত্র। যদি সরকার থেকে আমরা সহযোগিতা অনেক পেয়েছি, তারপরেও যদি আমাদেরকে সহজলভ্য বিদ্যুৎ, গ্যাস এগুলোর যদি ব্যবস্থা করা হয়, তাহলে কিন্তু আমাদের ইন্ডাস্ট্রি গ্রোথটা আরও বড় হবে। এবং শুধু আমরা না, এই সেক্টর ওভারঅল এই সেক্টরটাই কিন্তু পরিধি বাড়বে। এবং এখানে এমপ্লয়মেন্টের একটা বড় সুবিধা যেটা হচ্ছে যে আমাদের র মেটেরিয়ালের
মোর দেন 70% কিন্তু লোকাল র মেটেরিয়াল। আচ্ছা, অন্য কোনো ইন্ডাস্ট্রিতে আমি জানি না এরকম আছে কিনা, কারণ আমরা বাংলাদেশি কৃষকের তৈরি কৃষিজাত পণ্যকে প্রক্রিয়াজাত করে লোকাল মার্কেট এবং এক্সপোর্ট মার্কেটে কিন্তু মার্কেটিং করে থাকি। ইটস এ গুড থিং। এতে করে কিন্তু রুরাল ইকোনমি স্টেবল হচ্ছে, রুরাল এমপ্লয়মেন্ট ক্রিয়েট হচ্ছে, পাশাপাশি আরবান এমপ্লয়মেন্টও ক্রিয়েট হচ্ছে। এর বাইরেও যখন আমি বাংলাদেশ থেকে প্রোডাক্টটাকে বিদেশে রপ্তানি করছি, পুরো অর্থটাই কিন্তু বাংলাদেশে আসছে, যেহেতু আমার ইম্পোর্ট কম, এক্সপোর্ট মানে আমার র মেটেরিয়াল লোকাল পারচেসটা বেশি হচ্ছে। আরেকটা দিকে নজর দিতে চাই, সেটা হচ্ছে নতুন কারখানা বা নতুন জায়গাগুলো স্থাপনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ইজেট হয়েছে, বিভিন্ন ধরনের জায়গা দেওয়া হচ্ছে স্পেশাল ইকোনমিক জোনের জন্য। আপনাদের সেই ধরনের কোনো আমি পরিকল্পনা যদি আছে না? বলি যে এই যে যেটা ইকোনমিক জোন যেটা সরকার করতে যাচ্ছে, ভেরি গুড এফোর্ট, বাট এইটা হয়তো সময় লাগবে। বাট বাই দিস টাইম যদি এটা হওয়ার জন্য যদি অন্যান্য জায়গায় ইন্ডাস্ট্রি করার জন্য সরকার যদি কানেকশন অথবা যদি অন্যান্য ফ্যাসিলিটিগুলোকে যদি বন্ধ রাখে বা ধীর করে দেয়, তাহলে কিন্তু ইন্ডাস্ট্রির গ্রোথ কমে যাবে। সরকার এটা তৈরি করবে, ওখানে যদি অ্যাফোর্ডেবল প্রাইস ইন্ডাস্ট্রি প্লট পাওয়া যায়, ওটা কিন্তু ইন্ডাস্ট্রিয়াল গ্রোথকে এক্সপিডাইট করবে। বাট এর পাশাপাশি বেসরকারি উদ্যোগে যে ইন্ডাস্ট্রিগুলো তৈরি হচ্ছে, এখানে কিন্তু সরকারকে অব্যাহতভাবে কিন্তু সহযোগিতা অব্যাহত রাখতে হবে, তাহলে কিন্তু ইন্ডাস্ট্রির যে গ্রোথের যে গতিটা আছে এটা কিন্তু অব্যাহত থাকবে। ইলিয়াস মেথা, আপনার কাছে সর্বশেষ যে প্রশ্নটি জানতে চাইব, 2021-2040 বিভিন্ন টার্গেট দেওয়া হচ্ছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে, আমরা সেই অ্যাচিভমেন্টের দিকে আগাচ্ছি। আপনারা কেমন দেখতে পাচ্ছেন, বা আপনাদের সেক্টর থেকে আপনারা কি আশা করছেন যে বাংলাদেশ আসলে সেই জায়গাটুকু ছুঁতে পারবে কিনা? আমরা তো অত্যন্ত আশাবাদী। সরকার যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করছে এবং সরকার যেভাবে আমাদের সেক্টরকে মানে সহযোগিতা করে যাচ্ছে, সরকার এই লক্ষ্যমাত্রা অর্জন করাটা কোনো দুঃসহ ব্যাপার নয়। বাট তারপরও সার্বিক চেষ্টা, এবং এটা একজনকে দিয়ে হবে না, এখানে কিন্তু গভর্নমেন্ট, প্রাইভেট সবার অংশগ্রহণ হলে এটা সম্ভব হবে। শুধু সরকার চালু করা সম্ভব না, আবার শুধু বেসরকারি উদ্যোগরা কিন্তু এটা করতে পারবে না। সম্মিলিত প্রচেষ্টা যদি দেয়, তাহলে আমাদের বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং আশা করি এগিয়ে যাবে ভবিষ্যতে শিল্পায়নের দিকেও। হ্যাঁ, জনাব ইলিয়াস মেথা, আপনাকে ধন্যবাদ যে আশাবাদের কথা আপনি জানিয়েছেন। আমরা আশা করছি সেই শিল্পায়নের দিকে এগিয়ে যাবে বাংলাদেশ। আপনাকে এবং চ্যানেল 24 এর সকল দর্শক শ্রোতাকে আমার তরফ থেকে এবং প্রাণ গ্রুপের তরফ থেকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। দর্শক, অ্যাননটেক্স মতিঝিল থেকে অনুষ্ঠান আজকে এ পর্যন্তই। আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে কথা হবে। ততক্ষণ পর্যন্ত চ্যানেল 24 এর সাথে থাকুন।